নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে আমাদের সাথে যিনি আড্ডায় আছেন তার সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই না বলা থেকে যাবে। তার সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয়, এই সময় দাঁড়িয়ে আমরা যে সময় দাঁড়িয়ে আছি তখন বক্স অফিসে সিনেমা চালানো নিয়ে বেশ একটা লড়াই চলে, ঠান্ডা যুদ্ধ চলে। কিন্তু এক সময় তিনি বক্স অফিসের রাজা ছিলেন। মাসের পর মাস তিনি রাজত্ব করে গেছেন বাংলার প্রতিটি স্ক্রিনে। তিনি আমাদের সবার প্রিয় অভিনেতা চিরঞ্জিত দা। তোকে ট্রাইব টিভিতে স্বাগত। কেমন আছো তুই? থ্যাংক ইউ, ভালো আছি, আমি ফার্স্ট ক্লাস আছি। এই যে 1974 থেকে 84 থেকে যে এই জার্নিটা শুরু হয়েছে, 84 না, 1981 79 থেকে, 79 থেকে, 79 থেকে ফার্স্ট রিলিজ করেছি 79। না, তারপর এই কত বছর হলো এত একটা চিন্তা কর, কত বছর, 50 বছরের 46 50 বছরের কাছাকাছি একটা যে জার্নি, তোমার কেরিয়ারে কি কি তুমি পেলে এই 50 বছর দীর্ঘ একটা যে হতে গেল 50 বছর, কি কি পাওয়া হলো এটা যদি জানতে চাই প্রথমে। অফুরন্ত বাবা, মানে যতটা পাওয়ার কথা নয় আমার নিজের ধারণায়। আমার যা গুণ আছে বা ট্যালেন্ট আছে, ট্যালেন্ট কিছু আছে নিশ্চয়ই, কিছু কিছু জিনিস আমি পারি করতে। নিশ্চয়ই আমি অভিনয় করতে পারি, নিশ্চয়ই আমি ছবি বানাতে পারি, নিশ্চয়ই আমি ছবি আঁকতে পারি, এগুলো পারি করতে। কিন্তু তার আমার যা ক্যাপাসিটি, সেই তুলনায় এটা অনেক অনেক বেশি পাওয়া বলে আমার মনে হয়। সো আমার কিছু চাওয়ার নেই, আমি পূর্ণ। কখনো মনে হয় যে এই চরিত্রটাকে আমায় ভালোভাবে ব্যবহার করা যেত, সেটা হলো না? না, যে কোনো চরিত্র পেলেই সেটাকে ভালোভাবে ইউজ করা উচিত। এটা অনেক বড় বড় অ্যাক্টরদের কথা আছে এখানে, স্পেশালি আমি বলছি, এটা হফম্যানের কথা আছে একটা, এটা নাসিরও বলে এখানে। সেটা হচ্ছে একজন অ্যাক্টর যদি একটা সিনও পায় তাহলে এনাফ হওয়া উচিত তার জন্য। ওই সিনটাকে তার এমনভাবে করা উচিত যে পুরো ছবিতে তাকেই দেখবে লোকে, এমন মার্ক করা উচিত সেটাকে। তবে একটা মজার জিনিস বলি, যেটা বোধহয় কেউ হিসেব করে না, সেটা হচ্ছে যে ধরো আমি 250-র ওপর ছবি করেছি। সেই ছবিগুলোর লেন্থ হবে, আগে বড় একটু ছবি হতো তো 2 ঘন্টা 2.5 ঘন্টার ছবি এরকম হবে, কিছু 3 ঘন্টারও ছবি ছিল তখন। তো সেই সময়ে আমার একজন হিরো হিসেবে সেখানে উপস্থিতি, বেশিরভাগই তো হিরো আমি, তো সেখানে যা উপস্থিতি তাতে কতক্ষণ থাকবো স্ক্রিনে, থাকবে হয়তো মানে ওই 2 ঘন্টার মধ্যে বা 2.5 ঘন্টার মধ্যে হয়তো খুব বেশি করে 45 মিনিটে আমি আছি একটা ফিল্ম। তাহলে তুমি ধরো এই 200 বা 250 ফিল্মের যদি হিসেব করো, তাহলে অ্যাকচুয়ালি কয়েক দিন আমি আসলে আছি এই 50 বছর প্রায় সিনেমা করার জন্যে। আমার প্রেজেন্স অন স্ক্রিন কিন্তু আসলে জাস্ট কয়েকটা দিন হয়তো আবার জুড়লে আর কি। এই চরিত্রটা হ্যাঁ বলা কেন ছিল দাদা? অনেক চরিত্র তো গল্প ভালো, অফার গল্পটা ভালো, আসে খুব আপনার কাছে। চমৎকার গল্প লেখে পারমিতা। ওর ছবি করছি আমি, ওর 3টে ছবি করেছি, 3টে ছবিতেই আমি সেন্ট্রাল ক্যারেক্টার করেছি। ফলে আমি ওর লেখা পছন্দ করি। দাদা, আপনি এই প্রমোশনাল ইভেন্টে এসে একদিন বলছিলেন যে হেমা মালিনীর সাথে আপনার দেখা হওয়ার অভিজ্ঞতা, এটাও একটা বলেছিলেন যে একটা কোনো শো করতে গিয়ে একসাথে দেখা হয়েছিল আপনার সাথে। আমি এই যে বারুইপুরে একটা শো, বড় শো ছিল, তো আমি উঠবো স্টেজে, তারপরে শুনলাম হেমাজিও উঠবেন, মানে ওরও একটু ডান্স নাম্বার আছে একটা। তো আমি ঘরে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে এখানে সজল মিত্র, ও হচ্ছে ওর অর্গানাইজার, ও মেনলি বম্বের আর্টিস্টদের নিয়ে কাজ করে, তো ওই নিয়ে আসছিল, ওর সঙ্গে খুব পরিচয়। তো ঢুকে একটু কথা বললাম, বলে তারপরে আমি স্টেজে উঠলাম। আমার পরে ওর প্রোগ্রাম ছিল, পরে উনি করেছেন প্রোগ্রাম। অসাধারণ দেখতে তখনও, মানে আমি বলছি আমি কয়েক বছর আগে কথা বলছি, তখনও তার প্রাইম টাইমটা চলে গেছে, কিন্তু তাতেও সাংঘাতিক দেখতে, আমার খুব ফেভারিট। আপনি এখন নিজের পরিচালনা করছেন না কেন সেভাবে? অত খাড়াখাড়ির দরকার নেই। অশোক কুমারের সঙ্গে দেখা হয়েছিল সন্ধ্যেবেলা, এখানে একটা প্রোগ্রাম করতে এসেছিলেন 2 কিশোর বলে। সারা সন্ধে উনি আমার হাতটা ধরে ছিলেন। তো আমি বললাম যে এখন আমি ডিরেকশন দিচ্ছি, তখন বললে কেউ গাধেকে বোঝ উঠা রে, কী দরকার তোমার, তুমি সুপারস্টার অ্যাক্টিং করো, তো বাড়ি চলে যাও, কী দরকার তোমার এই ডিরেক্টরে এত
গাধার বোঝা তোলে, দরকার কি? ডিরেক্টরের কাজ মানে অনেক বেশি পরিশ্রমের কাজ। একটা ছবির পেছনে 6 মাস লেগে থাকতো মিনিমাম, দরকার নেই কিছু করার, ছাড়া তো তারপর এসব থেকে করেছে আর কি। তারপর থেকে কি না না, তারপরে ছবি করছি আমি, কিন্তু মোটামুটি ওই যে এমনি মানে একটা আমার মনে হয় যে ডেফিনেটলি অনেক বেশি পরিশ্রম করতে হয়, সেটা ফ্যাক্টর। কারণ বয়স হয়ে গেছে দিয়ে অত পরিশ্রম করতে চাই না আমি, দরকার নেই আমার করার মনে হয়। দাদা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমাতেও কাজ করেছেন, রঙিন সিনেমা আসার সময়টাও দেখেছেন, আবার অটোগ্রাফ থেকে সেলফি ট্রানজিশন এখন যেটা আমরা বলি রিলস ফরম্যাট, এই ট্রানজিশনও দেখেছেন। এইগুলোকে আপনি কিভাবে উপভোগ করেন জীবনের সাথে? এটা এভলিউশন, এগুলো হবেই। একসময় টেলিফোন তুলতাম, হেভি টেলিফোন তুলতাম, মানিকদার হাত থেকে স্লিপ করে পড়ে গেছিলো তার বাড়িতে, তো সেটা তুলে আবার সেলোটেপ লাগিয়ে আমি এবার ঠিক করে দিয়েছিলাম মাউথ পিসটাকে, মানে আগেকার সেই ব্যাকে লাইট ফোন। তারপরে ফোন এসে গেল, তারপরে হাতে এসে গেল, ছবি এসে গেল, রঙিন হয়ে গেল, তারপরে এখন তো গাদা গাদা কম্পিউটার হয়ে গেছে, কম্পিউটার সেট হয়ে আমাদের হাতের মুঠো ফোনে সব কিছু বন্দি, যেটা বলা যায়। আমি যেটা প্রথমেই বলছিলাম, আপনাদের সময় বক্স অফিসে একটা সিনেমা মাসের পর মাস চলেছে, আপনারই আছে বেদের মেয়ে জ্যোৎস্না, একটা সময় মাসের পর মাস চলেছে। বছর। হ্যাঁ ওটাই, ওই সময়টা কীভাবে দেখেছেন? লোকের সামনে যখন যেতেন সেই আপনাকে ছুতে যাওয়ার উন্মাদনা দেখতেন? তো হবেই তো, আজকাল সেইটা নেই। ওই দেব যতই বা এরা এখন জিতরা যেভাবে করে, ওই মুভমেন্টটাও আমরা করতে পারতাম না এখন, যেটা ওরা পারে। আমরা হল থেকে বেরোতে পারতাম না ওপেনিং ডেতে। ধরো আজ এই দিনটাকে গানও চেপে তোলে আমার মনে, তারপরে আমি শোটা দেখার পরে, প্রিমিয়ারটা দেখার পরে আর বাইরেই বেরোতে পারলাম না। পরের শো আরম্ভ হলো, তার আগের শো সেই লোকগুলো বাইরে বেরোচ্ছে, মানে শো আরম্ভ করতে পারছে না। নাইট শোটা, ইভিনিং শো হয়ে গেছিলাম, নাইট শো আরম্ভ হচ্ছে না কেন না, ওরা হলে ঢুকছে না বলে, এরকম আটকে আছে। এরকম সব হতো, খুবই তখন ক্রেজটা অনেক বেশি ছিল, একমাত্র সিনেমা ছিল, এত এক্সপোজার ছিল না আর্টিস্টদের। এখন তো রোজ দেখতে এমনকি সোশ্যাল মিডিয়ার জন্য আর্টিস্টদের এক্সপোজার বেশি হয়ে যাওয়ার জন্য মানুষ ছুতে যাওয়ার ইচ্ছাটা কি কমে গেছে কোথাও? নিশ্চয়ই কমেছে, ডেফিনেটলি কমেছে। যদি কমে না যায় তাহলে এই স্টারগুলোকে দিয়ে, আগে আমাদের 750 হাউস ছিল, এখন সেটা 40টা হাউস হয়ে গেছে। কেন? মানে 710টা হাউস বন্ধ হয়ে গেছে কেন? এই সেদিন আরও একটা হাউস বন্ধ হয়ে গেল। মন খারাপ লাগে কোথাও গিয়ে? হ্যাঁ, আমার তো লাগে, কারণ আমি সিনেমা করে খাই, সিনেমা আমার মা। দাদা একটা প্রশ্ন বারবার সবাই বলছে, আপনি ধূমকেতুর প্রমোশনে কেন আপনাকে দেখা গেল? ডাকেনি বলে। ধূমকেতু নিয়ে আপনিও খুব এক্সাইটেড ছিলেন, এর আগে বলেছিলেন যে এটা সেরা ছবি। ভালো ছবি করেছে, সুন্দর ছবি হবে। আর কৌশিকের ওপর আমার অগাধ বিশ্বাস। দেব প্রচণ্ড খেটেছিল, দেখেছি আমার চোখের সামনে, আমি ওকে ট্রেনিং দিয়েছি বরফের মধ্যে, ফলে ইচ্ছে ছিল ভালো হবে, তবে ভাবতাম আমি। ডাকেনি কারণ ওদের একটা পলিসি রাখেনি আমার মনে হচ্ছে। এটা সেটা হচ্ছে যে বোধহয় ওরা ওই একটা অ্যাঙ্গেল থেকে একটা পাবলিসিটি চাইছিল করতে, ওই দুজনের আগেকার প্রেম, 10 বছর আগের প্রেম, সেটা ভেঙে যাওয়া ইত্যাদি ইত্যাদি, সেইটাকে হাইলাইট করার জন্যে ও বোধহয় আর কোনো স্টার চাইছিল না। মানে আমি গেলে আমি আবার একটা অ্যাটেনশন নেব, তাহলে ওটা মিশে যাবে, ওইটাকে ওয়ান ট্র্যাক, সিঙ্গেল ট্র্যাক রাখতে চাইছিল, এইভাবে মনে হয়। দাদা আপনার এই যে রাজনীতিতে আসা, এটাও তো একটা আপনার কেরিয়ারের কোথাও গিয়ে উঠে কাজ করার সময় অভাব হয়ে গেছিল কোথাও গিয়ে? হ্যাঁ, কিছুটা হয়, মানে কাজ রাজনীতিতে 2011 পর থেকে টাইম নিয়ে নেয় তো, হ্যাঁ হ্যাঁ, চাঙ্ক অফ টাইম হয়ে যায়, তাতে সিনেমাতে একটু অসুবিধা হয় কাজ করতে, একটু তো ডিস্টার্ব করেছি। পরের বছর কি আপনাকে দেখা যাবে আবার বলতে পারছি না। রাজনীতির ময়দানে? মমতা ঠিক করে, আমারটা পুরো মমতা ঠিক করে, উনি যা করবেন। আপনার ইচ্ছে কি? আমি আর চাইছি না করতে, অনেক দিন হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে। সেটা অভিনয়ও তো দীর্ঘ 50 বছর হতে গেল। অভিনয়টা আমার কাজ, ওটা আমার প্যাশন, ওটা ভালো লাগে। পলিটিক্স ভালো লাগে না করতে চাই, পলিটিক্সের লোক নই আমি, সোজা কথা। দাদা আপনি এখন এই সময় ওটিটিতেও কাজ করছেন, বড় পর্দাতেও কাজ করছেন, কিন্তু কোন স্পার্কটা মিসিং পাচ্ছেন যার জন্য এগুলো মানুষকে বলতে হয় যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান? আপনাদের সময় আমি তো পাশে দাঁড়াতে বারণ করছি, আমি পাবলিককে আমি বলতে চেয়েছি, আপনারা এই হেমা মালিনী, আমি যখন হেমা মালিনী ছবিটার সামনে দাঁড়ান, মুখোমুখি দাঁড়ান, পাশে দাঁড়ান।
সামনেই তো দুর্গাপুজোর আপনার পরিকল্পনাটা কি? কিছু পরিকল্পনা নেই, আমি ছবি আঁকবো এটা ঠিক করেছি 4 দিন। পুজোর ছুটিতে নিজের মতন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শকদের শেষে কি বলবেন? পুজো আসছে, মজা করুন, আনন্দ করুন, খান দান, খুব সাজুন, ঘুরে বেড়ান, আর ঝগড়া করবেন না। যার সাথে ঝগড়া আছে মিটিয়ে ফেলুন এই পুজোতে। ধন্যবাদ দাদা। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।